রায়মোহন ও তার দলবল চন্দ্রনাথকে উদ্ধার করলো নিমতলায় শ্মশানঘাট থেকে। 3 দিন ধরে ওরা সারা কলকাতা শহর চষে ফেলেছিল। হীরা বুলবুলের প্রায় অর্ধ উন্মাদিনীর দশা। হিন্দু কলেজ থেকে চন্দ্রনাথ বিতরণের সংবাদ ছাপা হয়েছিল সংবাদপত্রে। এমনকি বাগবাজারের বোসদের বাড়িতে চন্দ্রনাথই যে বাবুদের এক শ্যালককে পাথরের চ্যাঙ্গার ছুঁড়ে মেরে মাথা পাঠিয়েছে সে খবরও গোপন থাকেনি। রায়মোহন বুঝেছিল বাবুদের পাইক বরকন্দাজরা চন্দ্রনাথকে একবার ধরতে পারলে হাতে নাতে মেরেই ফেলবে। কোতোয়ালির সাহায্য নিয়েও তারা ওকে ধরবার চেষ্টা করবে। তার আগেই চন্দ্রনাথকে কোথাও সরিয়ে ফেলা দরকার। চন্দ্রনাথকে প্রথমে চিনতেই পারেনি রায়মোহন। শ্মশানে ডোমেদের পাশে সেও ডোম সেজেছিল, পরনে মধুমালকোচা মারা ধুতি, সারা গায়ে কালি ঝুলি মাখা, মুখখানাতেও ছাই মেখেছে, চুলগুলো আঠার মতো। নিজের চেহারার চেয়েও বড় একটা বাঁশ দিয়ে সে চুল্লি খোঁচায়। আর শ্মশান যাত্রীরা যে ভিজে আতপ চাল ও কলা বাতাসা ফেলে যায় সেগুলো খেয়ে সে ক্ষুণ্ণিবৃত্তি করে। রায়মোহন চেনার আগেই চন্দ্রনাথ তাদের চিনতে পেরে হাতের বাঁশটি ফেলে মেরেছিল এক দৌড়। তখন হারানচন্দ্র চেঁচিয়ে উঠেছিল, ওই তো চাঁদু। রায়মোহনের বয়স হয়েছে, এক তাজা বয়সী কিশোরের সঙ্গে সে দৌড়ে পারবে কি করে? তার সঙ্গীরাও মাতাল দাতাল মানুষ, দৌড় ঝাঁপে বিশেষ দর নেই। তবু সবাই মিলে ধর ধর, ছোড়াটাকে ধর বলে ছুটছিল। কলকাতার মানুষ বড় হুজুগে, একটা কোনো উপলক্ষ পেলেই হলো। শ্মশান মশানে অনেক পরগাছা ধরনের মানুষ থাকে, মরাদের উপর নির্ভর করেই তারা জীবন কাটায়। তারা অধিকাংশ সময়ই শুয়ে থাকে অথবা ইটের টুকরো দিয়ে বাঘবন্দি খেলে। হরিধ্বনি দিয়ে কোনো মরা দাহের দল এলে তারা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। এখন একটি জ্যান্ত ছেলেকে তাড়া করার দৃশ্য দেখে তারাও মজা পেল এবং অনুসরণকারীদের দলে যোগ দিল। নিশ্চয়ই কোনো চোর ধরার ব্যাপার, আর চোর ধরতে সকলেরই, এমনকি অন্য চোরদেরও বিশেষ উৎসাহ থাকে। একসঙ্গে অনেকের তাড়া খেয়ে চন্দ্রনাথ প্রথমে কিছুক্ষণ ভীত ইঁদুরের মতো এদিক ওদিক করলো। তারপর দিশাহারা হয়ে সে ঝাঁপিয়ে পড়লো গঙ্গায়। সে সাঁতার জানে না, কিন্তু ডুবে যাবার সুযোগ ঘটার আগেই শ্মশানের পরগাছারা কয়েকজন একসঙ্গে নেমে জল দাপিয়ে তুলে আনলো তাকে। এরা গঙ্গার জলার তল থেকে শ্মশান বন্ধুদের ছুঁড়ে দেওয়া তামার পয়সা পর্যন্ত তুলে আনে। আর একজন মানুষকে তোলা তো এদের কাছে বাঁ হাতের কোড়ে আঙ্গুলের যোগ্য কাজ। ভিড় ঠেলে কাছে গিয়ে এলো রায়মোহন। সে দারুণভাবে হাঁফাচ্ছে। চন্দ্রনাথকে বুকে জড়িয়ে ধরে সে আকুলভাবে বলল, চাঁদু, চাঁদু, বাপ আমার, এ কি করলি তুই? তোর মা যে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে রে। নিজেকে ছাড়িয়ে নেবার জন্য ছটফট করছে চন্দ্রনাথ। তার চোখ বোঝা, মুখখানা কুকড়ে আছে। রায়মোহন বলল, ডোম চারালদের সঙ্গে ছিলি তুই? ওরে, তোর কি একটু ঘেন্নাও নেই? সোনার বন্য একেবারে কালি হয়ে গেছে। বাপ আমার, চল ঘরে চল। এক ঝটকা মেরে রুক্ষকণ্ঠে চন্দ্রনাথ বলল, ছাড়ো আমাকে, আমি যাব না, আমি বাড়ি যাব না, আমি তোমাদের চিনি না। তখন 3-4 জনে মিলে জোর করে চ্যান্দোলা করে তুলে ওকে চাপানো হলো একটি কেরাঞ্চি গাড়িতে। গাড়োয়ানকে রায়মোহন বলল, একটু শিগগির শিগগির চল বাবা, বকশিস পাবি। গাড়িটির মধ্যে তারা চন্দ্রনাথকে চেপে ধরে রইল। রায়মোহন পিছন ফিরে আড়াল করে রাখলো গাড়ির দরজাটি, যাতে পথের লোক কেউ দেখতে না পায়। একখানা সাদা থান পরে দোতলার ঘরের মেঝেতে উপুর হয়ে শুয়েছিল হীরা বুলবুল। এই 3 দিন সে এক কণা অন্ন মুখে তোলেনি। কেঁদে কেঁদে তার সুন্দর ডিম ছাদের মুখটি এখন ফুলে যেন বাতাবি লেবুর মতো হয়ে গেছে। রায়মোহন ঘরে ঢুকে বলল, ও হিরে, ওঠ, চোখ মেলে দেখ কাকে এনেছি। হীরা বুলবুল মুখ ফিরিয়েই চন্দ্রনাথকে দেখে সঙ্গে সঙ্গে উঠে পক্ষী মাতার মতো ঝাঁপিয়ে পড়ল চন্দ্রনাথের উপর। কিন্তু চন্দ্রনাথের কাছে মাতৃস্নেহের প্রয়োজন ফুরিয়ে গেছে। সে মায়ের আলিঙ্গনে ধরা দিল না। তার আগেই এমন এক ধাক্কা দিল যে হীরা বুলবুল ঘুরে গিয়ে পড়ল দেয়ালে। ঠক করে তার মাথা ঠুকে গেল। তারপর চন্দ্রনাথ তীব্র গলায় বলল, তুই আমার মা না রাক্ষসী? আমায় কেন গর্ভে ধারণ করেছিলি? আর যদি ধারণ করিয়েছিলি, আতুর ঘরে আমার গলা টিপে মেরে ফেলিসনি কেন? মাত্র এই 3 দিনেই চন্দ্রনাথের শুধু যে অনেক পরিবর্তন হয়েছে তাই নয়, তার কণ্ঠস্বর পর্যন্ত বদলে গেছে। সে এখন বয়স্কদের ভঙ্গিতে বয়স্কদের ভাষায় কথা বলে। হিরেমণি ভেউ ভেউ করে কান্না জুড়ে দিল। রায়মোহন তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিসনি হিরে, এ কি কাঁদবার সময়? ছেলে ফিরে পেয়েছিস, ভগবানকে পেন নাম জানা। মায়ে ছেলেতে এমন আতান্তর হয়ই।
ছেলের কথা গায়ে মাখতে নেই। তারপর সে চন্দ্রনাথের দিকে ফিরে বলল, চাঁদু, সোনা বাপ আমার, অমন কটু কথা বলিসনি। তোর অপমানে কি আমাদেরও কম অপমান হয়েছে? তোর মা একেবারে মরতে মরে আছে, কাটা ঘায়ে এখন আর নুনের ছিটে দিসনি। চন্দ্রনাথ বলল, তুমি আমায় বাপ বলবে না। তুমি কে? তুমি আমার কিসের বাপ? কদিনের বাপ? তুমি আমায় কেন জোর করে ধরে এনেছো? রায়মোহন বলল, সব কথার উত্তর দেব, এখন একটু ঠান্ডা হ, হাত মুখ ধুয়ে কিছু পেটে দে। চন্দ্রনাথ বলল, না। হীরা বুলবুল বলল, ওরে চাঁদু রে, আমায় তোর যত ইচ্ছে বকিস, আমি আর পাপ করব না কখনো। আমি প্রায়শ্চিত্তির করব। তোকে নিয়ে আমি তীর্থে যাব, পুরীর জগন্নাথের সোনার মুকুট গড়িয়ে দেব, বৃন্দাবনে কৃষ্ণের হাতে সোনার বাঁশি তুলে দেব, তাতেও আমার পাপ ধুয়ে যাবে না। চন্দ্রনাথ বলল, তুই মর, তুই যা খুশি কর, আমি তোদের কেউ না। চন্দ্রনাথকে জোর জার করে পাঠিয়ে দেওয়া হলো তার ঘরে। সেখানেও চন্দ্রনাথ ক্ষুব্ধ সজারুর মতো রইল, রোয়া ফুলিয়ে। ঘরে তার বইপত্র যা ছিল ছিঁড়ে একেবারে ধ্বংস করে ফেললো। খাবারের থালা সে ছুঁড়ে মারল দেয়ালে। তার উগ্র উন্মাদের মতো মূর্তি দেখে কেউ ঘরে ঢুকতে সাহস পেল না। সেই ভোর রাতেই চন্দ্রনাথ আবার পলায়ন করলো বাড়ি থেকে। অনুসন্ধান পার্টি নিয়ে রায়মোহন আবার ঘুরতে লাগলো কলকাতা শহরের পথে পথে। সবকটি শ্মশান ঘুরে দেখা হলো। চন্দ্রনাথ এবার ওসব দিকে যায়নি। কালীঘাটের মন্দিরের কাছে শয়ে শয়ে কাঙালি ঘুরে বেড়ায়। চন্দ্রনাথ সেখানে ওদের মধ্যে মিশে থাকতে পারে ভেবে রায়মোহন সারাদিন ওত পেতে রইল, কিন্তু চন্দ্রনাথের সন্ধান মিলল না। বার সিমলেতে অষ্টপ্রহর হরিকীর্তন উপলক্ষে ভিখারীদের ফুটকরায় ও আদলা বিলনও হচ্ছে, কিংবা পাথুরে ঘাটার ঠাকুরদের বাড়িতে এক শ্রাদ্ধ উপলক্ষে 3 দিন ব্যাপী দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে। সেসব জায়গাতেও খোঁজ করে দেখলো রায়মোহন, চন্দ্রনাথ নেই। 5 দিনের মাথায় তাকে পাওয়া গেল মেটে বুরুজে। সেখানে পরপর কয়েকটি পুকুর ভরাট করে রাস্তা তৈরি হবে। জনা 50 মজুর খাটছে, তাদের মধ্যে চন্দ্রনাথ একজন। এবার রায়মোহনকে দেখে চন্দ্রনাথ পালাবার চেষ্টা করলো না। একখানা লোহার শাবল তুলে সে তাকে মারতে তেড়ে এলো। আঘাতটা ঠিক মতো লাগলে রায়মোহনের মাথাটা চৌচির হয়ে যেত। ঠিক সময় রায়মোহন শরীরটা বাঁকিয়ে নিয়েছিল। শাবলের ঘা লাগলো তার কাঁধে। তাতে ভ্রুক্ষেপ না করে সে 2 হাতে চন্দ্রনাথকে জড়িয়ে ধরে বলল, আর তোকে ছাড়ছিনি বাপ আমার, এবার সর্বক্ষণ তোকে বুকে আগলে রাখবো। এক ফিরিঙ্গি ঠিকাদার সেখানে কুলিদের কাজ দেখাশোনা করছিল। সে এই বিচিত্র ঘটনায় আকৃষ্ট হয়ে কাছে এসে জিজ্ঞেস করলো, এসব কি হইতেছে? রায়মোহন বলল, মাই চাইল্ড স্যার, ভেরি ম্যাড স্যার, পাগলা কুকুরে বাইট করেছিল স্যার, সেই থেকে মাথা ট্রাবলসাম স্যার। ফিরিঙ্গিটি আর কোনো বাক্য ব্যয় না করে ডান হাতের পাঞ্জাটি 2 বার এমনভাবে নাড়ালো যার অর্থ নিয়ে যাও, শীঘ্র বিদায় হও। আবার জোর করে চন্দ্রনাথকে তোলা হলো গাড়িতে। এবার বাড়িতে এনে তাকে একটি ঘরে বন্ধ করে শিকলি তুলে দেওয়া হলো। হীরা বুলবুলকে রায়মোহন বলল, আমি বলি কি হিরে, এ পাড়া থেকে এবার বাঁশ তুলে দে। তুই তো বাবু বসানো ছেড়েই দিতে চাইছিস, তবে আর এই পাড়ায় থেকে লাভ কি? শহর ছেড়ে চর খিদিরপুরের দিকে চলে যায়, কিংবা রাস পাগলায় বন কেটে অনেক বসত বাড়ি হচ্ছে, সেখানে একটা বাড়ি কিনে তোতে আমাতে স্বামী স্ত্রী সেজে থাকবো। ছেলের মাথা গরম হয়েছে, ওকে নিয়মিত কয়েকদিন মকরদোজের সঙ্গে মধু তুলসী পাতা মেরে খাওয়ালেই আবার ঠিক হয়ে যাবে। হীরা বুলবুল বলল, আমার ওতে কাজ নেই, তুমি ব্যবস্থা দেখো। আমি তিত্তি যাত্রায় বেরুবো, আমার পাপের প্রায়শ্চিত্তর করতে হবে। রায়মোহন বলল, পাপ আবার কি? তুই কোনো পাপ করিসনি। মেয়ে মানুষ কখনো একলা একলা পাপ করতে পারে না। তোর সঙ্গে যেসব বড় মানুষরা পাপ করেছে, তারা কি তীর্থযাত্রা করে পাপ ধুতে যাচ্ছে? প্রতিশোধ নিতে হবে, বুঝলি? প্রতিশোধ নিতে হবে। যে বড় মানুষগুলোনের জন্য চাঁদুকে হিন্দু কলেজ থেকে তাড়ানো হয়েছে, সেই সব ব্যাটারদের দেখে নেব। এর শোধ যদি না তুলি তাহলে আমার নাম রায়মোহন ঘোষাল নয়। না পারলে রূপী বাদরটার নামে আমার নাম রাখিস। হীরা বুলবুল বলল, অত বড় বড় কথায় আমার কাজ নেই। ওই ছেলে বই আমার আর কেউ নেই এ সংসারে। রায়মোহন বলল, আর কেউ নেই? আমি তোর কেউ নই? এতদিন লাথি চ্যাটা খেয়ে তোর পায়ের কাছে রইলুম, এখন বলছিস আমি তোর কেউ নই?
ও মা, সে কথা কখন বললুম? আমি তৃপ্তি করতে গেলে তুমিও তো আমার সঙ্গে যাবে, তবে আর এখানে কখনো ফিরছিনি। সে কথা আমি আগেই বলে দিলুম। ঘেন্না ধরে গেছে এই কলকাতা শহরের উপর। সে যে পালানো হবে রে, আমরা ভয় পেয়ে পালাবো কেন? তাহলে তুমি থাকো, আমরা মায়ে পয়ে বেরিয়ে পড়ব। কোথায় যাবি? যেদিকে দু চোখ যায়। এই জন্যই না বলে মেয়ে মানুষের বুদ্ধি, বেরিয়ে পড়বো বললেই হলো। বেরোতে গেলে অনেক বন্দোবস্ত লাগে। আমার কিচ্ছু লাগবে না, ছেলের হাত ধরে আমি চলে যাব। কে আমার কি করবে? অমনি বললেই হলো। ওর তো এখনো গতর আছে, চাঁদপানা মুখ আছে, ঢলো ঢলো যৌবন আছে। তোকে কেউ নির্জঞ্জাটে যেতে দেবে? পথের বাঁকে বাঁকে বাঘ নেকড়েরা ওঁত পেতে রয়েছে। সেজন্যই তো বলছি, তুমি চলো, তুমি আমাদের চোখে চোখে রাখবে। তোমায় ছেড়ে কি কোথাও যেতে পারি? রায়মোহন নিজের প্রৌঢ় শরীরখানির দিকে তাকিয়ে ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার কি আর সে তাগদ আছে রে? কোনোদিন লাঠি বন্দুকও ধরতে শিখিনি। তারপর নিজের ললাটে দুটি টোক্কা দিয়ে বলল, আমার জোর এখানে। এই বুদ্ধির জোরে কলকাতার বাবুদের সঙ্গে টক্কর দিতে পারি, কিন্তু ঠ্যাঙারে বোম বেটেদের কাছে সুবিধে করতে পারবো না। তাই তো বলছি, পালাবি কেন? আমরা এখানে থেকেই লড়বো। এই সময় বাড়ির সম্মুখস্থ পথে কয়েকটি ভারী পায়ের লোহা বাঁধানো জুতোর শব্দ হলো। জানলার খড়খড়ি সামান্য ফাঁক করে উকি মেরে রায়মোহন দেখল কয়েকজন সেপাই এদিকে আসছে। রায়মোহনের মুখ শুকিয়ে গেল। সেপাইরা অবশ্য এই গৃহে প্রবেশ করলো না, তারা এগিয়ে গেল সামনের দিকে। খড়খড়ি বন্ধ করে হাঁপ ছেড়ে দিয়ে এসে রায়মোহন বলল, বাপরে বাপ, পিলে চমকে গিয়েছিল একেবারে। আমি ভাবলুম বুঝি সেপাইরা চাঁদুকেই ধরতে আসছে। হীরা বুলবুল বলল, ওমা, চাঁদুকে ধরবে কেন? চাঁদু তো কারুর পাকা ধানে মই দেয়নি। বাগবাজারের বোসবাবুদের এক শালার মাথা পাঠিয়ে দিয়েছে না চাঁদু? তারা সহজে ছাড়বে ভাবিস? পুলিশ ঠিক এ বাড়ির খোঁজ বার করবে একদিন না একদিন। হীরা বুলবুল অত্যন্ত আতঙ্কিত হয়ে বলল, ওগো, আর এ বাড়িতে থেকে তবে কাজ নেই। তুমি আজই তীর্থযাত্রার ব্যবস্থা করো। ওগো, বজরায় গেলে হয় না? যদি কয়েকজন পাইক ভাড়া করা যায়। তারপর রক্ষকই যদি ভক্ষক হয়, পাইকরাই যদি মাঝপথে মেরে কুটে সব কিছু নিয়ে চম্পট দেয়। দাঁড়া, একটু চিন্তা করতে দে। তুমি যাই বলো, আমি তীর্থে যাবই। কালীঘাটও তো তীর্থ, সেখানে গিয়ে থাকতে হবে। একটা বাড়ির ব্যবস্থা করতে হবে, দু একদিনে হবে না। না না না, কালীঘাটে না, এমন জায়গায় যাব যেখানে কেউ আমাদের চেনে না। দাঁড়া না, একটু ভাবতে দে। ও, এক কাজ করলে হয়, আজই এ বাড়ি থেকে সরে পড়া দরকার। এই তো কাছেই কমলা থাকে, ওর সঙ্গে আমার বেশ চেনা আছে। আমি বললে সে কয়েক রাত খুব আহ্লাদের সঙ্গে তোদের থাকতে দেবে। তারপর কটা দিন কাটলে অন্য একটা ব্যবস্থা। কার বাড়ি? জানবাজারের কমলার। আহত দলিতা ফণিনীর মতন ফোঁস করে উঠল হীরা বুলবুল। সে এবং কমলা সুন্দরী দুজনেই এই শহরের দুই ডাক সাইটে বারাঙ্গনা। হীরে বুলবুলের খ্যাতি যেমন সঙ্গীতে, কমলা সুন্দরীর তেমনি নৃত্যে। এরা পরস্পরের প্রতিপক্ষ। তার বাড়িতে আশ্রয়ের প্রস্তাব এনে রায়মোহন হীরা বুলবুলের আতে ঘা দিয়েছে। হীরা বুলবুল বলল, কি, আমি কমলির বাড়িতে গিয়ে নুকুবো? তার আগে তুই আমায় থুতু ফেলে ডুবে মরতে বললি না কেন? ড্যাকরা খাল ভরা, এই তোর মনে ছিল হাতি পাঁকে পড়লে ব্যাঙেও নাথি মারে। আজ আমার এমন বিপদ বলেই তুই এমন দ্বারা কথা বলতে পারলি। কমলি যদি তোর এত পেয়ারের নাঙ্গি হয়, তবে তুই যা না সেখানে, এক্ষুনি যা, বিদেয় হ, দূর হ, ডরপোক্কাহিকা। এজন্যই আমার সঙ্গে তৃপ্তি করতে যেতে তোর এত ভয়। কমলি মাগিটা 5 জনের সামনে উলঙ্গ হয়, ছোট জাতের মেয়ে, তাকেই তোর মনে ধরেছে? নিমো হারাম, এতকাল আমি দুধকলা দিয়ে সাপ পুষেছি। হীরা বুলবুল একবার গালাগালি স্রোত বহাতে শুরু করলে তাকে থামায় কার সাধ্যি? রায়মোহন দুহাত তুলে অসহায়ের মতো তাকে নিরস্ত করার চেষ্টা করলো। তারপর হাত জোর করে ক্ষমা চাইল। শেষ পর্যন্ত তার পায়ে পড়ল। তবু হীরা বুলবুল থামে না। রায়মোহন সবলে হীরা বুলবুলের মুখ চেপে ধরে বলল, ওরে কমলি, তোর অত সত্তর বলেই তো তার কথাটা মনে এলো। সেখানে তুই বা চাঁদু লুকুলে পুলিশ কেন? পুলিশের বাপের 7 দিনে সন্দেহ করে।
সবাই জানে হীরা বুলবুল আর যে জায়গাতেই লুকুক মরে গেলেও সে কমলির কাছে আশ্রয় চাইবে না কো। আমি বলি কি, দাঁড়া, বলতে দে আগে আমাকে। তোর যাবার দরকার নেই, তুই কেন যাবি? পুলিশ তো তোকে ধরতে আসবে না। চাঁদু বরং 2-4 দিন ওখানে থাক, পুলিশও ওর খোঁজ পাবে না, চাঁদুও ওখান থেকে সহজে পালাতে পারবে না। মুখখানা একটু ছাড়া পেতেই হীরা বুলবুল বলল, সে মাগে আমার ছেলেকে লুকিয়ে রাখবে? তোর মাথায় কি শোঁয়া পোকা ঢুকেছে? সে রাক্ষসী আরও সেপাই ডেকে চাঁদুকে ধরিয়ে দেবে। রায়মোহন বলল, কক্ষনো না। তুই নিজের কথাই একবার ভেবে দেখ, কুমলির যদি কোনো ছেলে থাকতো আর সে যদি তোর কাছে আশ্রয় চাইতো, তুই থাকতে দিতিস না? বিপদের দিনে নিজের জাতের লোকেদের কেউ কি পায়ে ঠেলে দেয়? সে মাগির জাতের কোনো ঠিক আছে? দেখ গিয়ে সে কোন মুদ্দ ফরাসের মেয়ে, রঙের কি চেক নাই, কাঠ কয়লা বলে মরি মরি। আহা, তোর থেকে তো সে নিচু জাতের বটেই, তবু বলছি, সেও তোর মতো 5 জন বড় মানুষের সঙ্গে ওঠা বসা করেছে, মনটা একটু খোলামেলা হয়েছে। অনেক বোঝাবার পর এবং চন্দ্রনাথের আশু বিপদের সম্ভাবনায় শেষ পর্যন্ত রাজি হলো হীরা বুলবুল। কিন্তু চন্দ্রনাথকে নিয়ে যাওয়া সহজ কাজ নয়। সে কারুকে কাছে ঘেঁষতে দেয় না, কেউ তাকে ধরতে গেলেই ক্ষিপ্ত পশুর মতো দুহাত চালায়। শেষ পর্যন্ত 3-4 জনে মিলে চন্দ্রনাথের হাত পা ও মুখ বেঁধে মধ্যরাত্রে একটি গাড়িতে তোলা হলো। নিশুতি রাত, পথে লোক নেই। যাবার পথে গাড়িতে চন্দ্রনাথকে অনবরত বুঝাতে লাগলো রায়মোহন, চন্দ্রনাথ যদি বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে চাই, বেশ তো, কয়েকদিন পর তার যেখানে খুশি চলে যাবে, আগে হাঙ্গামাটা মিটুক, সবাই এসব কথা ভুলে যাক। এখন বোসবাবুদের লোকেদের হাতে ধরা পড়লে চন্দ্রনাথ যে আরও বিপদে পড়বে। তাছাড়া হিন্দু কলেজ ছাড়া কি পড়াশোনা করা যায় না? রায়মোহন তার জন্য সাহেব শিক্ষক রেখে দেবে বাড়িতে, কিংবা এমনিতেই চন্দ্রনাথ ঢের লেখাপড়া শিখেছে, এখনই সে কোনো হোসি চাকরি জুটিয়ে বাবু শ্রেণীতে উত্তীর্ণ হতে পারে। চন্দ্রনাথ যদি রায়মোহনকে পিতা বলে মেনে নেয়, তাহলে সে ঘোষাল পদবি নিতে পারে। তারপর এই সমাজে তাকে অবজ্ঞা করে কার সাধ্যি? সেই রাতেও কমলা সুন্দরীর বাড়িতে একটি মজলিস বসেছিল। সুরার নেশায় কমলার নয়ন দুটি ঢুলু ঢুলু, ঘাগর ও কাচুলি পরা। বয়সের পরে কমলা সুন্দরী এখন অনেকটা পৃথুলা হয়েছে, কোমরে মেয়েদের স্তর, তবু সে এখনো নাচের ঠমকে শহরের অনেক বাবুরই হৃদয় আন্দোলিত করতে পারে। রায়মোহন মজলিস ঘর থেকে বাইরে ডেকে কমলা সুন্দরীকে সব বৃত্তান্তটি জানালো। কমলা সুন্দরী প্রথমে ব্যাপারটা বুঝতেই পারে না, নেশায় মগজ আচ্ছন্ন। সে বারবার বলতে লাগলো, কার ছেলে? বাপের নাম কি? শুধু হীরের ছেলে? হীরের ছেলে? কি করেছে সে? ডাকাতি, ফেরেববাজি? তা থাকো না বাবা, থাকো, যতদিন ইচ্ছে থাকো। তুমি যখন বলছো তাতে আর আপত্তি কি? তা এতদিন কেন আসনি নাগর? কতদিন তোমার চাঁদ মুখ দেখিনি। এ বাড়ির ছাদে একটি চিলে কোঠা আছে, অনেকদিন ব্যবহৃত হয়নি। কোনো রকমে সেটি সাফ সূত্র করে সেখানে এনে শোয়ানো হলো চন্দ্রনাথকে। তার মুখ ও হাত পায়ের বাঁধন খুলে দিয়ে রায়মোহন বলল, তুই আমায় মারতে চাস মার, যত খুশি মার, এই আমি দোরগোড়ায় বসে রইলুম। আমাকে একেবারে মেরে না ফেলে তুই যেতে পারবি নি। কোণঠাসা বিড়ালের মতো দেয়ালে পিঠ দিয়ে বসে চন্দ্রনাথ জিজ্ঞেস করলো, তুমি কতক্ষণ, কতদিন আমায় পাহারা দেবে? হাই তুলে রায়মোহন বলল, এই ধর 8 দিন কি 10 দিন, তারপর সবাই তোর কথা ভুলে যাবে, তখন তুই যা খুশি করিস। চন্দ্রনাথ বলল, আমি আর এক দণ্ডও তোমাদের কাছে থাকতে চাই না, তোমাদের দেখলেই আমার গা জ্বালা করে। আমি পিঠ ফিরিয়ে বসে আমায় দেখিসনি, তুমি দূর হয়ে যাও। কেন মিছে এত রাগ করছিস চাঁদু? মহাভারত পড়িসনি? কর্ণ কি বলেছিল? দৈবাতং কুলে জন্ম, মদায়তং হি পৌরসম। মানুষ কোন কুলে কোথায় জন্মায় সেটা দৈব ঘটনা, তার উপর তো কারো নিজের হাত নেই। দেখ, সমাজের 5 জনের মধ্যে তুই যাতে মাথা তুলে দাঁড়াতে পারিস, তার জন্য আমরা কম চেষ্টা করিনি। একবার হারবি, 5 বার হারবি, তা বলে তো ভেঙে পড়লে চলবে না। আত্মোন্নতির চেষ্টা কখনো ছাড়তে নেই। চুপ করো, আমার বকবকানি ভালো লাগে না। শোন চাঁদু, তুই আমার উপর রাগ করতে পারিস, তোর মায়ের উপর রাগ করতে পারিস, কিন্তু আমরা কখনো তোর গায়ে কোনো ময়লা লাগতে দিইনি কো। চন্দ্রনাথ একদোলা থুতু থু করে ছিটিয়ে দিল রায়মোহনের দিকে। সেই থুতু রায়মোহনের গালে লেগে গড়িয়ে পড়ল ঘাড়ে।
রায়মোহন মুছল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল চন্দ্রনাথের দিকে। সে দৃষ্টিতে রাগ নেই, বরং একটু পরে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। কত দিন পর, বোধহয় 25, 30, 40 বছরের মধ্যেও রায়মোহন কখনো কাঁদেনি। এ বোধহয় বার্ধক্যের ফল। চন্দ্রনাথ খর চোখে চেয়ে রইল। কারুর কান্না দেখে তার মন আর দুর্বল হবার নয়। দোতলায় নাচ গানের জড়িত হল্লা তখনও চলছে। উপরে দুজন সম্পূর্ণ নীরব। এরকম আর কতক্ষণ বসে থাকা যায়? একসময় চন্দ্রনাথ ঘুমে হেলে পড়ল। তারও পর অনেকক্ষণ জেগে বসে থেকে ভোর রাতের দিকে ঘুমিয়ে পড়ল রায়মোহন, দরজার চৌকাঠের কাছে আড়াআড়িভাবে শুয়ে। রায়মোহনের ঘুম ভাঙল বেশ বেলায়। ধরফর করে উঠে বসেই সে দেখল ঘর শূন্য। রায়মোহন একটা সশব্দ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চন্দ্রনাথকে আর খুঁজে লাভ নেই। তাকে আটকে রাখতে গেলে হাত পা বেঁধে রাখাই উচিত ছিল। মানুষকে মানুষ ডিঙিয়ে যায় না। চন্দ্রনাথ সেই সৌজন্য বোধটুকুও মানেনি। সেই নিশ্চয়ই রায়মোহনকে ডিঙিয়ে লাফিয়ে চলে গেছে। চন্দ্রনাথ সাবালক হয়েছে, বুদ্ধিবৃত্তি আছে, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কিভাবে আর আটকে রাখা যায়? চন্দ্রনাথের মধ্যে স্নেহ ভালোবাসার চিহ্ন কখনোই তেমন দেখা যায়নি। এখন সে সমস্ত বন্ধন ছিন্ন করেছে। হিরেমণিকে এই বাস্তব সত্য মেনে নিতেই হবে। এখন ছেলেটা বেঘরে মারা না যায়। রায়মোহন নিজে অনেক গলা ধাক্কা, অপমান সহ্য করেছে, কিন্তু চন্দ্রনাথের মনের কোন তন্ত্রীতে ধাক্কা লাগায় সে এমন বিগড়ে গেল তা সে বুঝতে পারল না। সারা বাড়ি প্রায় এখন ঘুমন্ত। হীরা বুলবুল এবং কমলা সুন্দরী দুজনেরই প্রতিপত্তি এখন পরন্ত। এর মধ্যে কমলা সুন্দরী আরও কয়েকটি যুবতীকে নিজের কাছে রেখে তালিম দিচ্ছে, যাতে তার পসার বজায় থাকে। সেই 2-3টি মেয়ে স্নান সেরে ঘোরাঘুরি করছে অলিন্দে। রায়মোহন এদের চেনে না, এরাও চেনে না রায়মোহনকে। সে একবার ভাবলো ওদের কাছে চাঁদুর কথা জিজ্ঞেস করবে কিনা। পরক্ষণে মনে হলো কোনো লাভ নেই। দারবানদের প্রশ্ন করেও কোনো সুসার হবে না। ভারাক্রান্ত মনে সে চলে গেল গৃহের পশ্চিম দিকের বাগানে। এখন একটি কঠিন কাজ বাকি আছে। হীরা বুলবুলের কাছে সংবাদটি প্রকাশ করতে হবে। অবুঝ হীরা বুলবুলকে সামলানো যে কি প্রাণান্তর ব্যাপার হবে তা ভেবেই শিউরে উঠল রায়মোহন। এক্ষুনি সে হীরার সম্মুখীন হতে চায় না। কোনো সন্দেহ নেই যে হীরা রায়মোহনকেই সম্পূর্ণ দায়ী করবে। এখানে চন্দ্রনাথকে নিয়ে এসে কি ভুল করলো সে? জীবনে এত বড় ভুল আর তার হয়নি। ঘরে শিকলি তুলে দিয়েই বা একটি সম্মত ছেলেকে কদিন আটকে রাখা যায়? তাছাড়া পুলিশের হাতে পড়ার ভয়টি তো মিথ্যে নয়। রায়মোহন আপন মনে বাগানে ঘুরছিল। এমন সময় কেউ একজন তাকে ডাকলো, ওহে, এদিকে একবার শোনো তো। রায়মোহন চমকিত হয়ে তাকিয়ে দেখল উদ্যানে ফেজ পরা খানদানি চেহারার একজন মুসলমানের পাশে দাঁড়িয়ে আছে ধুতি চাদর পরা এক বৃদ্ধ। সেই বৃদ্ধকে চিনতে পেরে রায়মোহন দ্বিতীয়বার চমকিত হলো। বিদুশেখর মুখুজ্জের এই চেহারা হয়েছে। বা চোখের উপরে একটা কালো ঢাকনা দেওয়া, শরীরটা শুকিয়ে গেছে। হাতের ছড়ির উপর ভর দিয়ে তিনি দাঁড়িয়ে। রায়মোহন কাছে আসতেই বিদুশেখর বললেন, তুমি রায়মোহন না? রায়মোহন বিনয়ে গলে গিয়ে বিগলিত হাস্যে বললেন, প্রণাম মুখুজ্জে মশাই, এতদিন পরেও ঠিক চিনেছেন? তা আপনি সর্বাজ্ঞ ব্যক্তি, আপনার কখনো ভুল হতে পারে? আপনি এখানে? বিদুশেখর বললেন, তার আগে বলো তুমি এখানে কি করছো? রায়মোহন শ্রদ্ধার ভঙ্গিতে একেবারে নুয়ে গিয়ে বলল, আগে আমার শখের পায়রা, যখন যেখানে দানা ছড়ানো থাকে সেখানে খুঁটে খেতে যায়। তা আপাতত কার দানা খাচ্ছ? দানা পাচ্ছি, খাচ্ছি, মালিকের খোঁজ রাখি না। আর সেরকম মালিকই বা কোথায়? রামকমল সিংহী মশাই মারা গিয়ে আমাদের একেবারে অনাথ করে দিয়ে গেলেন। বড় বৃক্ষের ছায়ায় থাকা আমার অভ্যেস। শোনো, ঝড় উঠবার উপক্রম হলে পিঁপড়েরা নড়বড়ে বাড়ি ছেড়ে ষাঁড় বেঁধে চলে যায়, দেখেছ? তুমিও ও বাড়ি ছেড়ে অন্য কোথাও সটকাও। ও বাড়ির মাগিটার ভিটে মাটি চাটি করবো এবার। মামলা দায়ের হয়েছে। মুন্সি আমির আলী বিদুশেখরকে ফার্সিতে প্রশ্ন করলেন, এ চিড়িয়াটি কে? বিদুশেখর বললেন, আপনি ঠিক চিনতে পারবেন না। আমাদের শাস্ত্রে এই পাখির উল্লেখ আছে। তার নাম গরুর। দেখেছেন না সব সময় হাত জোর করে আছে? রায়মোহন সেই মুহূর্তে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলল। হীরা বুলবুল তার পেশা ছেড়ে দিতে চাইছে, কিন্তু রায়মোহন তার পুরনো পেশাটিকে আবার চালু করবে। তবে এই বুড়োকে দিয়ে কোনো কাজ হবে না। এ একেবারে ছিবড়ে হয়ে গেছে। নজোয়ান ছোকরা চাই। চন্দ্রনাথের উপর অবিচারের শোধ নিতে হবে তো। বেড়া টপকে এদিকে এসে সে বলল, হুজুর, আপনি কমলিকে তাড়াবেন সে তো বেশ ভালো কথা।
আপনি ইচ্ছে করলে কি না পারেন, আমরা একটু আশ্রয় পেলেই হলো। তারপর হেড হয়ে বিদুশেখরের পায়ের ধুলো নিয়ে সে আবার বলল, হুজুর আশীর্বাদ করুন, কোনো রকমে যেন বেঁচে পড়তে থাকি। এই অধম আপনার সেবক, যখন যা হুকুম করবেন তা তামিল করবার জন্য আমি সব সময় তৈরি। যদি বলেন তো ওই কমলি মাগিটার পেছনে বিচুটে লাগিয়ে একেবারে দেশ ছাড়া করে দিই। আশীর্বাদের ভঙ্গিতে ডান হাত তুলে বিদুশেখর বললেন, বেশ বেশ। কাশী শহরে হুলস্থুল পড়ে গেছে। সকাল থেকেই লোকের মুখে মুখে একটি কাহিনী নানাভাবে পল্লবিত হতে লাগলো। ত্রৈলঙ্গ স্বামী আর একটি কাণ্ড করেছেন। ভোরবেলা তিনি মণিকর্ণিকার ঘাটে নেমে ভুস করে এক ডুব দিয়ে বেশ খানিকক্ষণ পরে উঠেছেন আর এক ঘাটে। তারপর কি খেয়াল হয়েছে, জল থেকে উঠে এসে সামনের এক কালী মন্দিরে ঢুকে মূর্তির গায়ে প্রস্রাব করে দিয়েছেন। কেউ বলে মন্দিরে তখন আর কেউ ছিল না, কেউ বলে পুরোহিত ছিল, আবার কেউ বলে সেখানে ছিল এক বাঙালি সাধক। সে যাই হোক, পুরোহিত বা বাঙালি সাধকটি এই কাণ্ড দেখে আঁতকে উঠে বলেছিল, আরে রাম রাম, স্বামীজি ইয়ে আপ কিয়া করতা। কয়েক বৎসর ধরে ত্রৈলঙ্গ স্বামী সম্পূর্ণ মৌনী। কিছুমাত্র ভ্রুক্ষেপ না করে তিনি সেই কার্যটি সমাপ্ত করলেন অনেকক্ষণ ধরে। তারপর মন্দিরের মেঝেতে গড়ানো প্রস্রাবের ধারার উপর আঙ্গুল দিয়ে লিখলেন, গঙ্গোদ কং। বারাণসীর জনসাধারণ এই ঘটনায় দুটি দলে বিভক্ত হয়ে তর্ক বিতর্কে মেতে উঠল। তবে ত্রৈলঙ্গ স্বামীর পক্ষপাতীরাই দলে ভারী। তাদের মতে ত্রৈলঙ্গ স্বামী স্বয়ং চলন্ত শিব, তিনি যা করবেন সেটাই তার পূজা। তিনি লোকাচারের অতীত সর্বসমক্ষে উলঙ্গ থাকতেও তার কোনো দ্বিধা নেই। তার কাছে চন্দনার বিষ্ঠা সমান। সুতরাং গঙ্গা জল ও সর্বমূত্রেই বা প্রভেদ থাকবে কেন? গঙ্গা জল তার শরীরের মধ্যেই প্রবাহিত। অন্য দল এতটা মানতে রাজি নয়। যোগীরাজ বা অবতারদেরও তো লোকশিক্ষার জন্য কিছু করতে হয়। এ কেমন ধারা লোকাচার বহির্ভূত উৎকট ব্যবহার? দলে দলে লোক ছুটে চলেছে সেই কালী মন্দিরের দিকে। গঙ্গানারায়ণ বসেছিল দশাশ্বমেধ ঘাটের পৈঠায়। যথাসময়ে সেও সংবাদটি শুনল। কালী মূর্তির গায়ে প্রস্রাব ছিটানোর কাহিনী শুনে সে কৌতুক বোধ করলো খুব। এখন আর সে চক্ষু মুদলে সেই স্বর্ণজিহ্বা স্বর্ণনয়না মূর্তিটি দেখতে পায় না। শপথ ভঙ্গের কোনো গ্লানি তার নেই। এখন দেবদেবীর মূর্তি তার কাছে নিছকই প্রস্তর দারু মূর্তি। অবশ্য শপথ ভেঙেই বা কি লাভ হলো? বিন্দুবাসিনীর কোনো সন্ধান সে পায়নি, বোধ করি পাওয়ার আর কোনো আশাও নেই। ছড়িদার মনসারামের পিছন পিছন সে অনেক ঘুরেছে। যে লালাজির কাছে বিদুশেখর টাকা পাঠাতেন তাকেও সে খুঁজে বার করেছে। এরা দুজনেই বলতে চায় যে বিন্দুবাসিনী আর বেঁচে নেই, কিন্তু সে কথা গঙ্গানারায়ণ বিশ্বাস করতে পারেনি পুরোপুরি। বিন্দুবাসিনী কোন রোগে মরল, কোথায় তাকে দাহ করা হলো, সে বিষয়ে ওই দুজনেই অস্পষ্ট উত্তর দেয়, কেমন যেন এড়িয়ে যেতে চায়। উদাসীনভাবে বলে, আর সে কথা শুনে কি হবে বাবুজি, যা হবার তা তো হয়েই গেছে। আপনি ঘরে ফিরে যান, কাশিতে একা একা এমন দেওয়ান হয়ে ঘুরবেন কেন? কিন্তু গঙ্গানারায়ণের ফিরে যাওয়ার কথা একবারও মনে আসে না। কাশীর জীবনযাত্রায় সে অভ্যস্ত হয়ে গেছে, কোনোই কাজ নেই। তাই গঙ্গানারায়ণের ভিড়ের স্রোতের সঙ্গে মিশে দেখতে গেল ত্রৈলঙ্গ স্বামীকে। সে কালী মন্দিরের চাতালে গঙ্গামুখী হয়ে স্থিরভাবে বসে আছে সেই মানুষ পাহাড়টি। শত শত লোক তার কাছে গিয়ে গড় করছে। বহু লোক আকুল চিৎকার করে তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছে, কিন্তু স্বামীজির কোনো হুঁশ বোধই নেই। তিনি যেন কিছুই দেখতে পাচ্ছেন না, কিছুই শুনতে পাচ্ছেন না। সাধু সন্ন্যাসীদের প্রতি ভক্তি চটে গেছে গঙ্গানারায়ণের। কিন্তু ত্রৈলঙ্গ স্বামীর দিকে তাকিয়ে তার মনে হলো এই মানুষটি কিছুটা অসাধারণ নিশ্চিত। এত লোকের ব্যাকুলতার মধ্যে এমন অনড় অটল হয়ে বসে থাকা, সে যেন লোকের কর্ম নয়। কিন্তু এই যে ভক্তের দলবল, এরা কি মানুষ না পোকামাকড়? এদের কি নিজস্ব চিন্তা শক্তি বলে কিছু নেই? ওরই মধ্যে অনেক লোক আবার সেই প্রস্রাব হাতে মেখে সেই হাত জিহ্বায় ছোঁয়াচ্ছে। ঘৃণায় গঙ্গানারায়ণের মুখ কুঞ্চিত হলো। গতকাল সন্ধ্যাতেই কাশীতে একটি ভয়াবহ কাণ্ড ঘটে গেছে। শীষমহল নামে একটি বাড়িতে একদল দুর্বৃত্ত তলোয়ার বন্দুক নিয়ে হানা দিয়েছিল। সে বাড়ি ভর্তি অনেক লোক, এমনকি বাড়ির কর্তার একটি বন্দুকও ছিল, কিন্তু কেউ বাধা দিতে পারেনি। দুর্বৃত্তরা দুজনকে হত্যা করেছে, সব অর্থ স্বর্ণালঙ্কার লুণ্ঠন করেছে এবং একজন সুন্দরী রমণীকে অপহরণ করে নিয়ে গেছে। এত বড় একটা নৃসিংহ ঘটনা সম্পর্কেও কাশীর লোকজনের তেমন মাথা ব্যথা নেই, অথচ একজন সাধু কালী মূর্তির গায়ে অপকর্ম করেছে তা নিয়ে সবাই উন্মত্ত। সেদিন অপরাহ্নে গঙ্গানারায়ণ নৌকাযোগে গঙ্গা পার হয়ে ওপারের রামনগরে গেল বেড়াতে। কাশী ও রামনগরের মধ্যে খেয়ে আছে, কিন্তু সে আগে এদিকে আসেনি।
রামনগরের দিকে ঠিক শহর গড়ে ওঠেনি, কাশীর রাজার প্রাসাদ এবং তার লোকলস্করের বাসস্থান, আর খানিক দূরে দূরে এক এক ধনী ব্যক্তির অট্টালিকা। এদিকে তেমন লোক চলাচল করে না। গঙ্গা তীরে বিস্তীর্ণ ফাঁকা জমিতে সে একা একা পরিভ্রমণ করতে লাগলো। গঙ্গানারায়ণের এখন প্রায়ই কলকাতার কথা মনে পড়ে। একমাত্র জননী বিম্ববতীর জন্যই তার বক্ষে মোচড় লাগে, আর কারোর প্রতি তার টান নেই। নিজের স্ত্রীর কথা স্মরণে এলে তার একটুও মমতা জাগে না। তার স্ত্রীকে সে নিজের মন মতো করে নেবার অনেক চেষ্টা করেছিল, পারেনি। লীলাবতী শুধু তার শয্যা সহচারী হতে পারে, তার জীবন সঙ্গিনী হবার ক্ষমতা তার নেই। অথচ গঙ্গানারায়ণের তো আর কেউ নেই। তার বুক ভরা নিশিম একাকিত্ব। সে একজন সঙ্গিনীকেই চেয়েছিল। লীলাবতী বিন্দুবাসিনীর স্থান নিতে পারল না। এখন লীলাবতীর যা ঘটে ঘটুক, সেজন্য গঙ্গানারায়ণ দায়ী নয়। আর মনে পড়ে কলেজ জীবনের বন্ধুদের কথা। কলেজ পরিত্যাগ করার পর থেকে আস্তে আস্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মধু, রাজনারায়ণ, ভূদেব, বঙ্কু, গৌর সবাই এক একদিকে ছড়িয়ে গেছে। গঙ্গানারায়ণের মনে হয় ওই সব বন্ধুরা সকলেই স্বেচ্ছা মতো নিজের জীবন গড়ে নিয়েছে। শুধু গঙ্গানারায়ণই কিছু পারল না। তার জীবনের কোনো স্থির লক্ষ্য ছিল না। বৃথাই সে ঘোরাঘুরি করলো এদিক ওদিক। বিদুশেখরের স্বৈরাচার দমন করতে গিয়েও ব্যর্থ হলো সে। এখন সে কোন মুখে আর ফিরে যাবে দেশে? ব্যর্থ পরাজিতভাবে তার প্রত্যাগমনে সবাই উপহাস করবে না? ইব্রাহিমপুর পরগনা পরিদর্শন করতে গিয়ে অকস্মাৎ বরজা থেকে তার উধাও হয়ে যাওয়ার কোন কারণ সে দর্শাবে? কারণটি তো সে নিজেই এখনো জানে না। বিন্দুবাসিনী নেই, তবু এই বারাণসীতেই সে বাকি জীবনটা কাটিয়ে দেবে। ফেরার জন্য গঙ্গানারায়ণ তীর ধরে ধরে খেয়াঘাটের দিকে আসছে। পথে অন্য একটি ঘাট পড়ল। তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। আকাশে ফিকে জ্যোৎস্নার আভা, বাতাস বইছে মন্দ মন্দ। গঙ্গানারায়ণ দেখল নদী থেকে উঠে আসছে এক রমণী। সিক্ত বসন শরীরের সঙ্গে সাটা, পিঠের ওপর গুচ্ছ গুচ্ছ কেশভার, চক্ষু দুটি নিমিল। তৎক্ষণাৎ গঙ্গানারায়ণের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তার হৃদয়ে সংশয়ের অবকাশ মাত্র হলো না। এক পলক দেখেই সে অস্ফুষ্ট কণ্ঠে বলল, বিন্দু। ঘাটের কাছে দুজন স্ত্রীলোক একটি লাল বনাত মেলে ধরে আছে, যাতে সম্মুখ থেকে অন্য কেউ স্থানরতাকে দেখতে না পায়। কিন্তু গঙ্গানারায়ণ আসছিল নদীর ধার ঘেঁষে। তার চোখ চলে গিয়েছিল হঠাৎ সেদিকে। দ্বিতীয়বার দৃষ্টিপাত করেই গঙ্গানারায়ণ আবার জোর করে ডেকে উঠল, বিন্দু। তারপরে দৌড়ালো সেদিকে। গঙ্গানারায়ণ ঘাটের কাছে গিয়ে পৌঁছতেই সেই বনাত ধরে থাকা স্ত্রীলোক দুটি চিৎকার করে উঠল দুর্বোধ্য ভাষায়। অমনি কোথা থেকে দুজন ভীমকায় প্রহরী এসে গঙ্গানারায়ণের হাত চেপে ধরে কর্কশ্বরে বলল, বেওকুফ, বেহুদা কাহিকা। গঙ্গানারায়ণ নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলো, কিন্তু সেই যমদূত সদৃশ প্রহরীদের সঙ্গে শারীরিক শক্তিতে সে পারবে কেন? তারা তাকে টানতে টানতে নিয়ে গেল খানিক দূরে। গঙ্গানারায়ণ প্রবলভাবে ছটফটিয়ে বিন্দু বিন্দু বলে চিৎকার করলে তারা তার ঘাড়ে ও উদরে দুটি কোঁতকা কষালো সজোরে। তাতে তার যেন দম বন্ধ হয়ে এলো। গঙ্গানারায়ণ দেখল পথের ওপরে নামানো রয়েছে একটি তানজাম। সেখানে আরো 7-8টি প্রহরী মাটিতে উবু হয়ে বসে আছে। গোলমাল শুনে তারা কয়েকজন এগিয়ে এলো। তাদের হাতে বর্ষা। অনেকদিন চুল কাটেনি, দাড়ি মুন্ডিত করেনি, তাই গঙ্গানারায়ণকে তারা পথের বেওয়ারিশ উন্মাদ বলেই ধরে নিল। নইলে হয়তো সেখানেই তার ভবলীলা সাঙ্গ হতো। প্রহরীরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিয়ে ও মারতে মারতে টেনে হিচড়ে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলে দিল কাঁটা ঝোপ ভরা মাঠের মধ্যে। গঙ্গানারায়ণ সংজ্ঞা হারায়নি। শারীরিক ব্যথা বেদনার চেয়েও অসম্ভব এক বিস্ময়বোধ তাকে বিমূঢ় করে দিল। তার চিনতে কিছুতেই ভুল হয়নি, কিন্তু বিন্দুর সঙ্গে এত সব প্রহরী কেন? বিন্দু কি তার ডাক শুনতে পায়নি? অথবা সত্যিই কি তার এতখানি দৃষ্টিভ্রম হলো? ওই রমণী বিন্দু ছাড়া আর কে? একটু পরেই হুমহাম শব্দে সে আবার সচকিত হলো। তানজামটি চলতে শুরু করেছে। গঙ্গানারায়ণও টলতে টলতে উঠে এলো পথের ওপরে। তানজামের দুপাশে পর্দা ফেলা, ভেতরের আরোহিণীকে দেখা যায় না। দুজন মশালধারী ছুটছে তানজামের সঙ্গে সঙ্গে। মরিয়া হয়ে ছুটে এসে গঙ্গানারায়ণ তানজামের পর্দা সরিয়ে ভেতরে মুখ ঢুকে অসম্ভব আর্তকণ্ঠে বলল, বিন্দু, আমি আমি গঙ্গা। চিনতে পারিস না? তুই কোথায় চলেছিস? কয়েক মুহূর্ত মাত্র। তার মধ্যেই একজন মশালধারী ধাক্কা মেরে ফেলে দিল তাকে, এবং পরপর কয়েকজন প্রহরী মারিয়ে চলে গেল তার দেহ।
ভলকে ভলকে রক্ত বেরোতে লাগলো তার মুখ দিয়ে। তানজামটি মিলিয়ে গেল পথের বাঁকে। সেই অবস্থায় সেখানেই বেশ কিছুক্ষণ শুয়ে রইল গঙ্গানারায়ণ। তার মস্তিষ্ক তখনও একেবারে স্বচ্ছ। প্রহরীরা নেহাত অবজ্ঞাবশেই তাকে হত্যা করেনি, কয়েকজন পদতলিত করে গেছে তাকে। মনে হয় যেন তার হাড় পাজরাগুলোও আর অটুট নেই। তখনই উঠে দাঁড়াতে পারল না গঙ্গানারায়ণ। তবু সেই অবস্থায় থেকেও তার মনে হলো তার ভুল হয়নি। সে বিন্দুবাসিনীকেই দেখেছে। চক্ষু মুদে সে শুধু দেখতে লাগলো তানজামের মধ্যে দেখা কয়েক মুহূর্তের সেই দৃশ্যটি। রাজেন্দ্রেণীর ভঙ্গিতে বসেছিল বিন্দুবাসিনী। তার সর্বাঙ্গে কত রকমের বহুমূল্য অলংকার। তার রূপ যেন আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। স্থির দৃষ্টিতে তার দিকে চেয়েছিল বিন্দুবাসিনী। মুখের একটি রেখা কাঁপেনি, চোখের পলক পড়েনি। সকালে ত্রৈলঙ্গস্বামীর যেমন দৃষ্টি দেখেছিল গঙ্গানারায়ণ, বিন্দুবাসিনীর দৃষ্টিও যেন ঠিক সেই রকম। কোনো আর্ত রবেই ভ্রুক্ষেপ হয় না, ঠিক যেন প্রাচীন পাথরের মূর্তির জীবন্ত চক্ষু। কি কঠিন, কি অস্বাভাবিক! প্রহরীদের প্রহারের জন্য নয়, বিন্দুবাসিনী সেই দৃষ্টির জন্যই গঙ্গানারায়ণের ভয় করতে লাগলো। এ কোন বিন্দুকে দেখল সে? ছড়িদার মনসারাম পরিত্যক্ত ফুল, বেলপাতা, তৈজসপত্র ঝেঁটিয়ে পরিষ্কার করে সবেমাত্র বাড়ি ফেরার উপক্রম করছে। এমন সময় সেখানে ধূলি ধূসরিত রক্তাক্ত ছিন্ন বসন গঙ্গানারায়ণ এসে উপস্থিত হলো তার সামনে। মনসারামের কাঁধ খামছে ধরে সে হিংস্র কণ্ঠে বলল, তুমি কেন আমায় মিথ্যে কথা বলেছিলে? মনসারাম সচকিতে এদিকে ওদিকে তাকালো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বাবুজি, আমার ডেরায় চলুন। গঙ্গানারায়ণ আবার চিৎকার করে বলল, না, আগে বলো, কেন মিথ্যে কথা বলে আমায় ধোকা দিয়েছিলে? মনসারাম হাত জোর করে কাতর গলায় বলল, বাবুজি, আমি সব বলবো, তবে এখানে বলা যাবে না। হাওয়া বহুত খারাপ, আপনি আমার ডেরায় চলুন আগে। মনসারাম প্রায় টানতে টানতে গঙ্গানারায়ণকে নিয়ে চলল। কাছেই তার বাড়ি। বারাণসীর বড় বড় পাথরের বাড়ির একতলার সাধারণ মানুষ থাকে না, সেরকমই একতলা দুটি ঘরে মনসারামের সংসার। তার 2 পত্নী ও 3টি সন্তান। নিছক ফুল বাতাসা বিক্রি করে ও পুণ্যার্থীদের চন্দনের ফোঁটা দিয়ে সে তার সংসারের অনঠন ঘোচাতে পারেনি। মাঝে মাঝে দালালি করে কিছু উপরি জুটে যায়। অতিশয় যত্নে সে গঙ্গানারায়ণের ক্ষতস্থান মুছে দিল। একটা নতুন কোরা ধুতি এনে বলল, বাবুজি, আপনার পোশাক ছেড়ে এটা পরে নিন। ঘরে জ্বলছে রেড়ির তেলের সেজবাতি। তার 2 পত্নী তারের কাছে এসে কৌতূহলী হয়ে দেখছে আগন্তুককে। মনসারাম তাদের তাড়া দিয়ে বলল, এই যা যা, উধার যা, বাবুজির জন্য পানি লিয়ে আয়, আর 1 বর্তন দহি আর নিমক আন। তারপর সে কোমল কণ্ঠে বলল, বাবুজি, একটু দহি খেয়ে নিন, শরীর ঠান্ডা হবে। আজ শুয়ে যান আমার এই গরিবখানায়। গঙ্গানারায়ণের কঠোরগত চক্ষু দুটি জ্বলছে। সে যেন মনসারামকে দগ্ধ করে ফেলতে চায়। মনসারাম ধীর স্বরে বলল, বাবুজি, আমি গরিব লোক, সিংহ কিংবা শেরের সঙ্গে কি আমি বিবাদ করতে পারি? দেবী সিংহের নামে এই তল্লাটে সবাই ডরে কাঁপে। তার যেমন ধন দৌলত, তেমন লাঠির জোর। তার সঙ্গে টক্কর দেওয়া আমি তো দূরের কথা, আপনারও সাধ্য নয়। সেজন্যই বলছিলাম আপনি মুলুকে ফিরে যান। গঙ্গানারায়ণ বলল, তুমি কেন বলেছিলে যে মেয়েটি মরে গেছে? আমি আজ নিজে তাকে দেখলাম। ঠিকই তো বলেছিলাম বাবুজি, হিন্দু ঘরের মেয়েকে যদি পরপুরুষ একবার নিয়ে যায়, তাহলে তাকে তো মরাই বলে। যমের হাত থেকে যেমন কারুকে ছিনিয়ে আনা যায় না, তেমনি হিন্দু রমণীকেও পরপুরুষের ঘর থেকে ফিরিয়ে আনা যায় না। ওহ, কি পাষণ্ড তোমরা! সে বেঁচে আছে জেনেও তার মৃত্যুর খবর রটিয়ে দিলে। তার বাড়িতেও সেই খবর পাঠিয়েছো। ওই লালাজিও তোমার মতো চশমখোর। আরে সিয়ারাম, সিয়ারাম, লালাজি বড় ধরম প্রাণ মানুষ, কখনো অন্যায় করেন না। উনিই আপনাদের বাঁচাবার জন্য ওই খবর ইচ্ছে করে রটিয়েছেন। নইলে ভালো করে ভেবে দেখুন, আপনারা যাতে পতিত হয়ে যেতেন না। যে বংশের মেয়েকে, তাও কিনা বিধবা, ভিন জাতের লোক লুট করে নিয়ে যায়, সে বংশই পতিত হয়ে যায় না। বিদ্ধুবাবু ব্রাহ্মণ, তার বংশে কলঙ্ক লেগে যেত না এই কথা জানাজানি হলে? আমি জানি বাবুজি, বাঙ্গাল দেশে মগ সংসর্গে কত ব্রাহ্মণ বংশ পতিত হয়ে গেছে। কি হয়েছিল আমায় খুলে বলো। নতুন তো কিছু না, এখানে এমন হামেশা হয়। খাপসুরুত জানানা দেখলেই তার পেছনের লোক লেগে যায়। প্রথমে লোভ দেখিয়ে ভোলাতে চায়, সোজা পথে কাম হলে তো ভালোই, নইলে জোর করে তুলে নিয়ে যায়। দিনের বেলা সকলের সামনে দুশ্মনরা এসে তুলে নিয়ে যায় সুন্দর মেয়েদের। আপনাদের ওই মেয়েটিকে যেদিন নিয়ে যাই, সেদিন আমি নিজে ঘাটে ছিলাম।
সবাই হাই হাই করলো। ব্যাস, আর কি, 10-15 জন দুশ্মনকে কে আটকাবে? এই দেশে কি কোতোয়ালি নেই, পুলিশ নেই? আমি কালই পুলিশ নিয়ে গিয়ে ওকে উদ্ধার করে আনবো। বাবুজি, এখন রাবণের রাজত্ব, রামজির দেখা নেই। আপনাদের কলকাতার মতো এখানে কথায় কথায় পুলিশ দৌড়ায় না। পুলিশের সাধ্য কি দেবী সিংহের মহাল থেকে কোনো অরাতকে বার করে আনে? আপনি কি ভাবছেন দেবী সিংহ নিজে ধরে নিয়ে গেছে? না না, সে এমন নোংরা কাজে নিজে হাত লাগায় না। এখানে মেয়ের বিক্রির ব্যবসা ধুম চলছে। আপনারা বাঙালিরা বিধবাদের এই কাশিধামে পাঠিয়ে দিয়ে নিশ্চিত থাকেন, ব্যাস। তার মধ্যে কতজন যে রেন্ডি পাড়ায় যায় আর কতজন বিক্রি হয়ে চালান হয়ে যায় তার খবর কেই বা রাখে? সুরাট বন্দর দিয়ে আরব দেশেও কত লেরকি চালান যায়। বিন্দুকে গুন্ডারা বিক্রি করেছে? বিলকুল ঠিক ধরেছেন। তা বলে আমরা মেনে নেব? তাছাড়া আর কি করবেন? আমি নিজেই চোখে দেখেছি দেবী সিংহ যদি তাকে আটকে রেখে থাকে, আমরা সেখান থেকে উদ্ধার করবই। দেশ এখন অরাজক নয়, কোম্পানির আমলে আইন আছে। আইনের জোরে দেবী সিংহের মতো গুন্ডাদের শাস্তি দেওয়া যায়। বাবুজি, আজ রাত্রে ভালো করে নিঁদ যান, কাল মাথা ঠান্ডা হবে, তখন সব বুঝবেন। লেখনী পুস্তিকা ভার্যা পর হস্তঙ্গতা কর্তাং। কলম কেতাপার কামিনী একবার পরের হাতে চলে গেলে আর ফিরে আসে না। সেজন্যই তো বলছিলাম, মনে করে নিন ও যে নানা পরলোকে চলে গেছে। ওকে ফিরিয়ে এনে আপনি কি করবেন? কি করব মানে? কলকাতায় ফিরে নিয়ে যাব? আপনার মাথা গরম হয়ে গেছে, তাই বুঝছেন না। লুট করার পর কটা জানোয়ার ওই মাইজির ধরম নাশ করেছেন কে জানে। তারপর পড়েছে দেবী সিংহের খপ্পরে। শুনেছি তার মহলে এমন 20-30টা জেনানা আছে। আপনি যদি ওই মাইজিকে বার করে আনতেও পারেন, তারপর কে তাকে স্থান দেবে? ওনার পিতাজি দেবেন? আপনি দেবেন? আপনি চাইলেও সমাজে দেবে না, কোনো উপায় নেই। ওই সব জেনানাদের শেষ পর্যন্ত স্থান হয় রেন্ডি পাড়ায়। আপনি ওর কথা ভুলে যান। কেন শুধু শুধু এক ধর্মভ্রষ্টা, জাতিভ্রষ্টা ঔরাতের জন্য নিজের বিপদ ডেকে আনবেন? গঙ্গানারায়ণের মনে পড়ল ইব্রাহিমপুর পরগনার মুসলমান চাষিটির বিবিকে নীলকর সাহেবরা ধরে নিয়ে গিয়েছিল। তার সম্পর্কেও তার খাজাঞ্চি সেন মশাই ঠিক এই কথাই বলেছিলেন। এরা একই কথা বলে। অন্য পুরুষ একবার ছুলে সেই সব মেয়েদের আর ফিরিয়ে আনার চেষ্টা করাও অর্থহীন। তাদের আর কেউ ঘরে স্থান দেবে না। গঙ্গানারায়ণের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বিন্দু তাকে কোনো দিন তার শরীরে স্পর্শ করার অধিকার দেয়নি। সূক্ষ্ম অনুভূতিপ্রবণ তার মন ধর্মনীতি শাস্ত্রনীতির উপর অভিমান করে সে ভয়ঙ্কর কঠোর ব্রতচারিণী হয়েছিল। সেই বিন্দুকে কয়েকটা নরপশু মিলে গঙ্গানারায়ণ আর ভাবতেও পারে না। বিন্দু কেন একটা কথাও বলল না তার সঙ্গে? কেন অমন হিমশীতল নিস্পন্দন চোখে চেয়েছিল? মনসারাম বলল, লুট করা লেরকিদেরকে ফিরিয়ে এনে আরো বেশি ঝঞ্ঝাটে পড়তে হয় বলে আংরেজ পুলিশও আর এসব নিয়ে মাথা ঘামাতে চায় না। কোথায় রাখবে সেই লেরকিদের? একবার বেইজ্জত হলে হিন্দু ঘরের জেনানার মরণই ভালো। কথা বলতে বলতে সে দেখলো গঙ্গানারায়ণ অজ্ঞান হয়ে ঢলে পড়ছে। মেঝেতে মাথা ঢুকে যাবার আগেই সে ধরে ফেললো, তারপর শুয়ে দিল যত্ন করে। মনসারাম অনেক কিছু দেখেছে, জীবন কত কঠোর, কত বিচিত্র সে জানে। কিন্তু এই ছোকরা বাবুটি বড় ঘরের ছেলে, মন নরম, হয়তো জীবনে এই প্রথম আঘাত পেল, তাই সহ্য করতে পারছে না। এরপর কয়েকদিন গঙ্গানারায়ণ থেকে গেল মনসারামের বাড়িতে। মনসারামের 2 স্ত্রী পালা করে সেবা শুশ্রূষায় সুস্থ করে তুলল তাকে। মনসারামের স্ত্রী দুজন এক হিসেবে বড় অদ্ভুত। এরা পাশাপাশি 2টি ঘরে থাকে। এখন গঙ্গানারায়ণ একটা ঘর জুড়ে থাকায় ওরা দুজনেই এক ঘরেই একসঙ্গে আশ্রয় নিয়েছে। কিন্তু ওদের কখনো ঝগড়া বিবাদ করতে শোনা যায় না। পরস্পরের মধ্যে খুব ভাব, যেন 2 ভগিনী কিংবা 2 সখী। একদিন ওদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিল গঙ্গানারায়ণ। মনসারাম বারবার বলে দিল গঙ্গানারায়ণ যেন কাশি ছেড়ে চলে যায়। এখানে থাকা তার পক্ষে বিপজ্জনক। দেবী সিংহের অনুচররা চতুর্দিকে ঘোরাঘুরি করে। তারা যদি জানতে পারে যে এই ছোকরাটি দেবী সিংহের কেনা ঔরাতের দিকে নজর দিয়েছে, তাহলে তারা সেদিনই গঙ্গানারায়ণকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। গঙ্গানারায়ণ মনসারামের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু বারাণসী ছেড়ে যাওয়ার ইচ্ছে তার একটুও নেই। সে সাধুদের এক আখড়ায় গিয়ে আশ্রয় নিল, মিশে রইল চেলাদের মধ্যে। খঞ্জনি বাজিয়ে যখন গান হয় সেও গান ধরে। অন্যরা তার দিকে গঞ্জিকার কোলকে এগিয়ে দিলে সেও 2-1 টান মারে। আর প্রায়ই সন্ধ্যের দিকে একটা ছোট নৌকো ভাড়া করে সে রামনগরে যাতায়াত করে।
তারপর এলো বৈশাখী পূর্ণিমার রাত। এ রাতে গঙ্গা তীরবর্তী বারাণসী আর তীর্থক্ষেত্র থাকে না, হয়ে ওঠে একটি প্রমোদ নগরী। এই শহরে মন্দির, সাধুদের আখড়া যত আছে সে তুলনায় সঙ্গীত, নৃত্যের মজলিসও কিছু কম নেই। এই রাতে রেন্ডিপাড়া খালি করে তারা সবাই চলে আসে গঙ্গার ধারে। লখনৌ, এলাহাবাদ থেকেও বাইজিরা আসে এখানে। কথায় বলে, যদি ভোর দেখতে চাও তো যাও বারাণসীতে, সন্ধ্যা দেখতে চাও তো যাও লখনৌতে, আর যদি রাতের সুস্নিগ্ধ বাতাস উপভোগ করতে চাও তো চলে যাও মালবে। কিন্তু বৈশাখী আর কোজাগরী পূর্ণিমার সন্ধ্যায় বারাণসী লখনৌকেও টেক্কা দেয়। গঙ্গা বক্ষে ভাসে শত শত বজরা, দূর থেকে যেন মনে হয় শত রাজহংসী আলোকমালায় সুসজ্জিত। বজরার ছাদ থেকে ভেসে আসে সারেঙ্গি, তবলাবাদ্যের ধ্বনি আর নুপুরের নিক্কণ অথবা ঠুংরির সুমিষ্ট সুর। এই উপলক্ষে বড় বড় রইস ব্যক্তিদের মধ্যে চলে প্রতিযোগিতা। বিশাল বিশাল পাত্রে গোলা হয় সিদ্ধি, সুরার বোতলও কম থাকে না, যার যেমন রুচি। উৎসব শুরু হয় সন্ধ্যার সঙ্গে সঙ্গেই। উদ্দেশ্য থাকে একইভাবে নিশি ভোর করে দেবার, কিন্তু বেশিরভাগ বজরাতেই দেখা যায় মধ্যরাত্রির পর নর্তকী নেচে চলেছে, বাইজিরা গেয়ে চলেছে, কিন্তু দর্শক বা শ্রোতারা নিস্তব্ধ। বাবু তার ইয়ার বক্সি নিয়ে সংজ্ঞাহীন, দানি মাঝি প্রহরীরাও সিদ্ধির নেশায় বিভোর হয়ে পড়ে। দেবী সিংহের বজরা চারখানি একসঙ্গে বাঁধা। সন্ধ্যে থেকেই দাপটে ফুর্তি শুরু করে দেবী সিংহ চালালো অনেকক্ষণ। 50 ঊর্ধ্ব বয়স দেবী সিংহের, টকটকে ফর্সা রং, গোলমরিচের রঙের মস্ত বড় গোফ, মুখখানি ঠিক যেন বাঘের মতো। এখনও সে নর্তকীদের সঙ্গে নিজে উঠে নাচতে পারে, তবে নেশার ঝোঁকে যখন তার চোখ দুটি ঘোলাটে হয়ে আসে তখন তার পরিহিত বস্ত্রও খসে পড়ে। শেষ রাতের দিকে যখন সব নিশার হয়ে এলো তখন একটি ছোট ডিঙি এসে লাগলো দেবী সিংহের একটি বজরার গায়ে। সেই ডিঙি থেকে গঙ্গানারায়ণ সঠিক গবাক্ষটি উকি দিল। ধবল জ্যোৎস্নায় কামরার ভিতর দেখতে অসুবিধা হয় না। শয্যায় পাশ ফিরে পা দুটি গুটিয়ে ঘুমিয়ে আছে বিন্দুবাসিনী। জরির চুমকি বসানো রক্তবর্ণের রেশমি শাড়ি পরে আছে সে, গলায় একটি গোড়ের মালা, সুগন্ধে ঘরটি আমোদিত। গঙ্গানারায়ণ ফিস ফিস করে দুবার ডাকল, বিন্দু, বিন্দু। বিন্দুবাসিনী চোখ মেলে তাকালো। সিদ্ধির নেশায় তার চোখ দুটি টক টকে লাল। সে চমকে উঠল না, মাথাটি সামান্য তুলে একটুখানি বাঁকিয়ে কৌতূহলী ভাবে চেয়ে রইল। গঙ্গানারায়ণের মাথায় সন্ন্যাসীদের মতো বড় বড় চুল, মুখ ভর্তি দাড়ি, গোফের জঙ্গল, তাকে সহজে চিনতে পারার কথা নয়। বিন্দুবাসিনী শাড়ির গয়নার শব্দ করে উঠে বসলো, তারপর হাত দুটি সামনের দিকে বাড়িয়ে খুব নরম গলায় বলল, কে? গঙ্গা, আয়। যেন মাঝখানে বহু উত্থাল সময় বয়ে যায়নি, যেন নিয়তি তাদের নিয়ে চূড়ান্ত বিপর্যয়ের খেলা খেলেনি, যেন কিছুই হয়নি, ঠিক যেন আগের দিনই দেখা হয়েছিল। এমনভাবে ডাকলো বিন্দু। রামনগরের ঘাটে বিন্দুর ভাবলেশহীন মুখ দেখে গঙ্গানারায়ণ যতখানি অবাক হয়েছিল, আজ রাতে তার অতি স্বাভাবিক ব্যবহার দেখেও গঙ্গানারায়ণ প্রথমে হতচকিত হয়ে গেল। বিন্দু আবার বলল, আয় গঙ্গা, ভেতরে আয়। গঙ্গানারায়ণ এক লম্ফে কামরার মধ্যে প্রবেশ করে ছুটে গিয়ে বিন্দুবাসিনীকে আলিঙ্গন করলো। তারপর যেন কত যুগ যুগান্ত কেটে গেল। কেউ আর একটি কথাও বলল না, শুধু বাইরে জলের ছলছল মধুর শব্দ। দুটি তপ্ত প্রাণ অনেক দিন পর একসঙ্গে জুড়োচ্ছে। গঙ্গানারায়ণের পিঠে বিন্দুবাসিনীর দুই হাত শক্ত করে আঁকড়ে ধরেছে সে, যেন আর কিছুতেই ছাড়বে না। গঙ্গানারায়ণই একসময় ছাড়িয়ে নিল নিজেকে, ব্যস্ত হয়ে বলল, আর একটুও দেরি নয়, আমি নৌকা এনেছি, তুই এক্ষুনি চল আমার সঙ্গে। বিন্দু সারা মুখে চন্দ্রকিরণের মতো হাসি ফুটিয়ে বলল, কোথায়? চল, আমরা চলে যাব অনেক দূরে, বহু দূরে, যেখানে কেউ আমাদের চিনবে না। বিন্দু আদুরে গলায় জিজ্ঞেস করলো, আগে বল সে জায়গাটা কোথায়? গঙ্গানারায়ণ বলল, সেই জায়গা আমরা খুঁজে নেব, যেখানে আর কেউ নেই, কোনো বনের মধ্যে নদীর ধারে একটা কুঁড়ে ঘর বেঁধে শুধু তুই আর আমি। বিন্দুবাসিনী হঠাৎ যেন খুব উৎসাহিত হয়ে বলল, সেরকম জায়গা আছে? চল, এক্ষুনি চলে যাই। চল, আমার হাত ধর। উমা, আমার গয়নার বাক্স জানিনি। কি গয়নার বাক্স? আমার একবার রামনগর ঘুরে যেতে হবে। গয়নার বাক্স দিয়ে কি হবে? ওসবের কিচ্ছু দরকার নেই। সে কি,
আমার অত গয়না, সেগুলো ফেলে যাওয়া যায় নাকি? গঙ্গানারায়ণ আহতভাবে বলল, বিন্দু, তুই গয়নার কথা ভাবছিস? গয়না দিয়ে আমাদের কি হবে? বিন্দুবাসিনী যে নেশার ঝোঁকে কথা বলছে তা বুঝতে পারলো গঙ্গানারায়ণ। বিন্দুবাসিনী তার ঢুলু ঢুলু চক্ষু দুটি গঙ্গানারায়ণের মুখের দিকে স্থাপন করে ফিক করে হেসে বলল, তুই সত্যি গঙ্গা আমার সেই ছেলেবেলার খেলুড়ি? যা, বিশ্বাস হয় না। আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্ন দেখতে ভাল লাগে না, একদম ভাল লাগে না। গঙ্গানারায়ণ ব্যাকুল হয়ে বলল, বিন্দু, আর একটু দেরি করার সময় নেই। এক্ষুনি যদি কেউ জেগে ওঠে। বিন্দুবাসিনীর সঙ্গে সঙ্গে বলল, ও মা, তাই তো, তুই এলি কি করে? দেবী সিংহের লোকেরা যে তোকে দেখলে একেবারে কেটে ফেলবে। তুই শিগগিরই চলে যা। তুই আমার সঙ্গে যাবি না বিন্দু? আমি আমি কোথায় যাব? বিন্দু, দেরি করিসনি। এই পাপের জায়গায় আর এক মুহূর্ত থাকা নয়। আয় আমার সঙ্গে। কিন্তু আমার ছেলে? ছেলে? দুজনে দুজনের দিকে নির্বাকভাবে চেয়ে রইল। কেউ যেন একটা মুগুর দিয়ে প্রচণ্ড আঘাত করেছে গঙ্গানারায়ণের মাথায়। বিন্দু আগে বলল গয়নার বাক্সের কথা। তারপর তারপর বিন্দুবাসিনী এবার গঙ্গানারায়ণের বুকে মাথা রেখে হুঁ হুঁ করে কেঁদে ফেলল। বিমূঢ় হয়ে বসে রইল গঙ্গানারায়ণ। এ কি শুনল সে বিন্দুবাসিনীর মুখে? আবার মুখ তুলে বিন্দুবাসিনী একটু সামনে নিল নিজেকে। আঁচলে মুখ গুজে সে শান্ত গলায় বলল, তুই জিজ্ঞেস করলি না আমি কেন এতদিনে মরিনি? গঙ্গানারায়ণ বলল, আগে এখান থেকে চলে যাই, তারপর সব কথা শুনবো। তুই আমার ছেলেকে এনে দিতে পারবি? তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না বিন্দু। ইস, আমার বড্ড বেশি খাইয়ে দিয়েছে। আমি তোকে ভালো করে দেখতে পাচ্ছি না। ইস, এ কি চেহারা হয়েছে তোর? এত রোগা হয়ে গেছিস। বিন্দু, তুই আমার সঙ্গে যাবি না? আর দেরি করলে দুজনেই বিপদে পড়ব। শোন, মরা তো সহজ। আমি কি মরতে পারতুম না? ওরা আমাকে জোর করে ধরে নিয়ে গেল। মা মা বলে কত চেঁচালুম, কেউ বাঁচাতে এলো না। তার আগে কখনো পাপ করিনি, তবু দেবতারাও বাঁচালো না আমায়। দেবী সিংহের বাড়িতে হাত পা বেঁধে রেখেছিল, খাবার খেতে চাইনি, জোর করে মুখে দুধ ঢেলে দিয়েছে। আমার উপর কত অত্যাচার করেছে, তবু ঠাকুরকে ডেকেছি, ঠাকুর আমায় মরণ দাও। আমার ডাক শুনে ঠাকুর কি দিল জানিস? আমার পেটে বাচ্চা এলো। পেটে বাচ্চা নিয়ে কি কেউ মরতে পারে বল? তুই বল। আবার ফিক করে হেসে ফেলে বিন্দুবাসিনী বলল, তুই আমায় চিনলি কি করে গঙ্গা? বিধবা ছিলুম, এখন দেখ আমার কেমন ঝলমলে রঙিন শাড়ি, গায়ে গয়না, দাসীরা দুধের সর হলুদ বাটা দিয়ে আমার গা মেজে দেয়। গঙ্গানারায়ণ নিরসভাবে জিজ্ঞেস করলো, তোর ছেলে হয়েছিল? বিন্দুবাসিনী বলল, হ্যাঁ রে, ফুটফুটে ছেলে, ঠিক যেন রাজপুত্তুর। ঠাকুরের কি খেলা ভেবে দেয়, বিধবার পেটে ছেলে। চাইলুম মরণ, দিল ছেলে। তারপর আবার ছেলেকে কেড়ে নিয়ে গেল। কে? ওরা। 3 মাসের বাচ্চা, তাকে কেড়ে নিয়ে গেল আমার কোল থেকে। কোথায় রেখেছে জানি না। ওদের কাছে ভিক্ষা চায়, ওগো আমার ছেলেকে ফিরিয়ে দাও। সেজন্যই তো ওদের সব কথা শুনি। ওরা নাচতে বললে নাচি। হ্যাঁ রে, আমি নাচতে শিখেছি। ওরা সিদ্ধি খেতে বললে সিদ্ধি খায়, যদি ছেলেকে ফিরিয়ে দেয়। আগে তো কখনো ভাবিনি যে আমি মা হব। ওরে, মা হওয়া যে কি কষ্টের, কি সুখের। গঙ্গানারায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবনে কোনো একটা ব্যাপারেও সার্থক হওয়া তার নিয়তিতে নেই। এত সাবধানতার সঙ্গে এত পরিকল্পনা করে সে এসেছে বিন্দুবাসিনীর কাছে, তারপর যে এমন ঘটবে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। তুই ফিরে যা গঙ্গা। তুই যাবি না? না রে, আমি কি যেতে পারি? আমি নষ্ট, আমার শরীর অপবিত্র। তুই যে বিন্দুবাসিনীকে চিনতিস, সে তো আমি নই রে। আমি তো একটা কাশির মাগি। ছি বিন্দু, তুই এখনো যদি আমার সঙ্গে যেতে চাস, আমরা দুজনে কোনো দূর দেশে চলে যেতে পারি। আমি বিচ্ছিরি, পোকায় খাওয়া। আমায় নিয়ে তুই কি করবি গঙ্গা? ওহ, বড্ড মাথার যন্ত্রণা, একটু মাথা টিপে দিবি?
আয়। না না, আমি কি পাগলের মতো কথা বলছি? আমি কি তেমন ভাগ্য করে জন্মেছি? তুই চলে যা, ওরা এক্ষুনি এসে পড়বে। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিতে চাই বিন্দু। ওরে, সে আমার ভাগ্যে নেই। তুই যা, আমার মাথার দিব্যি, তুই চলে যা, চলে যা, চলে যা। বিন্দুবাসিনী এমন এক স্বরে চলে যাওয়ার কথা বলতে লাগলো যে গঙ্গানারায়ণ আর স্থির থাকতে পারল না। সে চলে যাওয়াই ঠিক করলো। বিন্দু যাবে না, সে বুঝতে পেরেছে ছেলেকে ছেড়ে কোন মা যায়। হোক না পাপের সন্তান, তবু তো নিজের গর্ভের ফুল। কোনো রকম বিদায় না নিয়ে গঙ্গানারায়ণ আবার গবাক্ষ দিয়ে বেরিয়ে এসে ডিঙি নৌকায় উঠল। অন্য মাঝি আনেনি, সে নিজেই দাঁড় বাইবে। এত বড় একটা দুঃসাহসিক কাজ সে জীবনে কখনো করেনি, তবু সব বৃথা গেল। দাঁড়টা তুলে নিয়ে সে দেখলো বিন্দু গবাক্ষ দিয়ে মুখ বাড়িয়ে ব্যাকুলভাবে চেয়ে আছে। পরিপূর্ণ আলোয় এবার গঙ্গানারায়ণ বুঝতে পারলো বিন্দুর মুখখানি অস্বাভাবিক নেশাগ্রস্ত। বিন্দু প্রায় কেঁদে উঠে বলল, তুই চলে যাচ্ছিস গঙ্গা? আমায় নিয়ে যাবি না? গঙ্গানারায়ণ এক হাত বাড়িয়ে বলল, আয়। বিন্দু সঙ্গে সঙ্গে নৌকায় নেমে এলো। গঙ্গানারায়ণ রুদ্ধশ্বাসে বলল, মাথা নিচু করে বসে পড়, কেউ যেন দেখতে না পায়। বজরা থেকে খানিকটা দূরে নৌকাটা সরে আসার পর বিন্দুবাসিনী খানিকটা জল মাথায় চাপড়ে নিয়ে উঠে দাঁড়ালো। তার চুল খোলা, জ্যোৎস্নায় ঝলমল করছে শরীরের অলংকার। দুদিকে ঘাড় ঘুরিয়ে সে যেন আপন মনে বলল, আহ, বড় সুন্দর, বড় সুন্দর এই পৃথিবী। গঙ্গানারায়ণ বলল, বিন্দু বসে পড়, কেউ দেখতে পাবে। বিন্দুবাসিনী সে কথায় ভ্রুক্ষেপ না করে হঠাৎ নিজের গলা চেপে ধরে অসম্ভব তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল, ও হো 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 হো, আমায় দিলে না, আমায় কেউ দিলে না। হঠাৎ আবার পরিষ্কার কণ্ঠে বলল, নিচে মা গঙ্গা, মাথার উপরে আকাশে রয়েছেন দেবতারা। সবাইকে বলে গেলুম, যদি পরজন্ম থাকে তবে পরজন্মে যেন তোকে আমি পাই। এ জন্মে আমার সব নষ্ট হয়ে গেল রে, সব নষ্ট হয়ে গেল, আমায় কেউ কিচ্ছু দিলে না। গঙ্গানারায়ণকে প্রস্তুত হওয়ার কোনো সুযোগ না দিয়ে বিন্দুবাসিনী ঝাঁপিয়ে পড়ল জলে। ডিঙি নৌকোটা প্রচণ্ডভাবে দোলে ওঠায় গঙ্গানারায়ণ একটুক্ষণের জন্য দিশেহারা হয়ে গিয়েছিল। তারপর সেও ছাপ দিল। জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সব দিক। গঙ্গা নদীকে সেই জ্যোৎস্নায় মনে হয় যেন এক প্রশস্ত পথ। সেই পথ চলে গেছে কোন নিরুদ্দেশ্যের দিকে। একটু পরেই শুরু হলো ঝড়। সব বজ্রাগুলো একসঙ্গে দুলে উঠল। তারপর ঝড় ও বৃষ্টি মাখামাখি হয়ে মুছে দিল বিশ্ব চরাচর।